উষা আগে নিজেকে নিয়ে যতটা ভাবতো এখন আর তেমনটা ভাবে না, কারণ সে জানে তার পাশে তার গোটা পরিবার আছে। সাগরের এই পবিত্র বন্ধন ভেঙে ফেলতে যে বহুত কসরত করতে হবে তা তার ভালো করেই জানা আছে। আবার ভয়ও হয়, কারণ সাগর তার দাদার মতোই সাহসী, কারোর কথা তোয়াক্কা সে কোনো কালেই করে না, নিজের মনের কথাই শোনে সে সবসময়। রাফিদ উষাকে বারান্দায় উদাস ভঙ্গিতে বসে থাকতে দেখে এগিয়ে যায়, উষার পাশে বসে মাথায় হাত রাখে। মন খারাপ? তাহলে এভাবে বসে আছিস কেন? ঘুরতে যেতে ইচ্ছে করছে, চল না ঘুরে আসি। রাফিদ মুচকি হাসে। কোথায় যেতে চাচ্ছিস? যেখানে তুমি নিয়ে যাবে। তাহলে রেডি হয়ে নে। উষার মুখের পরিবর্তন ঘটে মুহূর্তেই, মন বাকবাকুম করে ওঠে। ভাইকে মিষ্টি হাসি উপহার দিয়ে উঠে যায় তৈরি হতে। টিএসসিতে ঘোরাঘুরি শেষ করে এবার ফুপুর বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলো রাফিদ আর উষা। ভাইয়া এক কাজ করো, সাদাফকেও কল করে বলো ফুপির বাসায় আসতে। বললেই কি আর আসবে ও? ওই বাসায় গেলেই তো দুটা একসাথে ঝগড়া করা শুরু করে। আরে তুমি এত ভেবো না তো, ঠিকই যাবে। বলো তুমি আগে, আজকে বাসায় ফুপির ছোটবেলার বান্ধবী আর তার মেয়ে আসার কথা। তারা নাকি কানাডা থাকতো এতদিন, 15 দিন হলো দেশে এসেছে, তাই দাওয়াত দিয়েছে। আমাকে ফুপি বলছিল সকালেই চলে যেতে, আমার ইচ্ছে ছিল না, এখন আবার নাইলাকেও দেখতে ইচ্ছে করছে। রাফিদ সন্দিহান দৃষ্টিতে তাকালো উষার দিকে। তোর প্ল্যান কি? সাদাবকে ওই মেয়ের সাথে ফ্লার্ট করার সুযোগ করে দেওয়া? ধুর, তোমার ভাই মেয়েদের প্রতি না খাবারে দুর্বল, বুঝছো? রাফিদ এক হাতে স্টিয়ারিং কন্ট্রোলে রেখে আর এক হাতে পকেট থেকে ফোনটা বের করে। নে ফোন লাগা ওকে, দেখ কি বলে। আমি না, তুমি প্রথমে বলবে। আচ্ছা। 2 বার কল দেওয়ার পর রিসিভ করলো সাদাফ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কই আছিস তুই এখন? এই তো বন্ধুদের সাথে আছি। কেন, আর্জেন্ট কিছু? না, আর্জেন্ট না। আমি আর উষা ফুপুর বাসায় যাচ্ছি, তাই উষা বলল তোকেও আসতে। ও, এখন পিরিতি উতলাই ওঠে। যাওয়ার আগে মনে ছিল না? যাও, তোমরাই যাও, আমি যাব না। যেহেতু উষার হাতে ফোন, তাই এবার সে নিজেই কথা বলে। না আসলে কিন্তু মারাত্মক মিস করবি সাদাফ। আজকে ফুপির বাসায় জম্পেশ খাওয়া দাওয়া হবে। কি উপলক্ষে? তোর জামাইয়ের হাতে ধরা পড়ে যাওয়ার উপলক্ষে খাওয়া দাওয়া হবে? এবার উষা কঠোর কণ্ঠে বলে ওঠে। যা, সব জিনিসে আমার জামাইকে টেনে আনিস কেন? তোর ভোজনের একটা ব্যবস্থা করে দিলাম, তা সহ্য হয়নি? আবার সাথে একটা বিদেশি মেয়ের সাথে যেন ভাব জমাতে পারিস, সেটাও তো মাথায় রেখেই বলেছিলাম। সাদাফ ঝট করেই বেঞ্চ থেকে নেমে পড়ে, অবাক হয়ে শুধায়। কি বললি তুই? আর একবার বল। বিদেশি মেয়ে মানে? ফুপ্পুর ভাষায় বিদেশি মেয়ে কোথা থেকে আসবে? তোকে বলবো কেন? আকাশ থেকে এসেছে, হয়েছে। বলেই খট করে ফোনটা কেটে দিল উষা। রাফিদ পাশে বসে হাসছে। বলতো উষা, সাদাব এমন হলো কিভাবে? ও মেয়ে দেখলেই এমন ফাইজলামো করে কেন? ধুর, ভাই যেন এগুলো মজা করে, সিরিয়াস কিছু না। এরই মধ্যে সাদাফ 5 বার কল দেয়, কিন্তু উষা রিসিভ করেনি। তোদের এত দেরি হলো কেন বলতো? ওরা তো কখন চলে এসেছে। উষা ফুপুকে জড়িয়ে ধরে। দেরি কোথায় ফুফু, 30 মিনিট লেট হয়েছে আসতে। নাবিলা ভুইয়া ভাইয়ের ছেলের কপালে চুমু দিয়ে গালে হাত রাখেন। এটাই অনেক কিছু। ওরা কখন থেকে এসে বসে আছে। আরে ফুপ্পি বলো না, রাস্তায় অনেক জ্যাম ছিল বুঝছো। এ ভাইয়া সরো, আমি ফুপ্পিকে জড়িয়ে ধরি। নাবিলা ভুইয়া সাদাফের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে। ফোনে তো বললো শুধু উষা আর রাফিদ আসছে, তুই যে আসবি সেটা তো বলেনি ওরা। উষা রাদিফের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। দেখলে কিভাবে বেডির কথা শুনেই চলে এসেছে, বাটপার একটা। সাদাফ দুজনকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ফেলল। সারপ্রাইজ ফুপ্পি, তোমাকে সারপ্রাইজ দেবো বলে আমি না করেছি, যেন না বলে। আচ্ছা ভেতরে চল। নাবিলা ভুইয়া রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই সাদাফ উষা আর রাফিদকে ভেঙচি কাটে। তুই কি ভাবছিস কি করবি? ফেব্রুয়ারি 6 তারিখেই তো ওষার জন্মদিন। সাগর ভাবক দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে। কাগজ সব রেডি, রেজিস্ট্রি করেই ডিভোর্সটা দিয়ে দিব। গালিব অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে। এটা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই যে যুক্তির ভিত্তিতে এমনটা করছিস, এটা একটা ইউজলেস যুক্তি। তুই নিজে ওষাকে অন্য কারোর সাথে দেখে খুশি হবি? নেহাল তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায় সাগরের দিকে।
গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, গালিব, একটা কথা জানিস না? কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। আমার বোনের মতো একটা মেয়েও তার হজম হচ্ছে না। আমার বোনকে না হয় ডিভোর্স দিবে, কিন্তু পরবর্তীতে যাকে বিয়ে করবে সে যে ধোঁকা দিবে না, এটার কি নিশ্চয়তা আছে? সাগর চোখ বন্ধ করে আছে। এসব কথা সে নেহালের থেকে অনেকবার শুনেছে। এসব শোনার ধৈর্য আর নেই এখন। গালিব সাগরের কাঁধে হাত রেখে বলে, মেয়েটাকে একটা সুযোগ দে। মানুষ মাত্রই তো ভুল, ওষা তো কোনো ভুল এখনো করেনি। একটা সুযোগ তো দিতেই পারি। আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমরা প্রতিনিয়ত যে পরিমাণে অন্যায় পাপ করি, আমাদেরকে বারবার ক্ষমা না করে প্রথমবারে মৃত্যু অনিবার্য করে দিতে। আর সে জায়গায় তুই মানুষ হয়ে মেয়েটার প্রতি একটু দয়ালু হতে পারছিস না? সাগর ক্লান্ত দৃষ্টিতে চোখ বুলায় গালিব আর নেহালের দিকে, ফের চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার ভিতরে কি জ্বলে না? আমার নিজেকে কি পাগল পাগল লাগে না? হাত দিয়ে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, অনেক পুড়ে এখানটায়, আমার দম বন্ধ হয়ে আসে। আমি কোনো জিনিসের প্রতি একবার আসক্তি হয়ে গেলে সেই আসক্তি কাটানোর যে কোনো ওয়ে নেই আমার কাছে, সেটা কি তোরা জানিস না? আমার চাচা এখনও মেয়ের দিকে তাকিয়ে বেঁচে আছে। মেয়ের জন্যে কি মেয়েকে প্রথমে সহ্যই করতে পারতো না, আস্তে আস্তে মন গলেছে। আব্বু বুঝিয়েছে চাচ্চুকে। তারপর নেহালের দিকে তাকিয়ে বলে, চাচ্চুর অবস্থা কি তুই দেখিসনি? আর তোর বোনকে কি আমি বিয়ে করতে চেয়েছিলাম? শেষের কথাটা খুব শব্দ করেই বলে সাগর। নেহাল নির্বিকার কণ্ঠে বলে, সবই আল্লাহর ইচ্ছা। নিয়তির ওপরে কারো হাত আছে? তুই তো আর সব জানতা শমশের বা সৃষ্টিকর্তাও না, যে ভবিষ্যৎ থেকে শুরু করে বর্তমান এবং অতীত সব কিছুই জানিস। তো এত কিছুর আগাম কথা বলিস কেন? সাগর, অন্তত আমাকে আর গালিবকে কিছু বোঝাতে আসিস না। তোর প্রত্যেকটা চাল আমাদের জানা। তোকে আমি তোর নিজের থেকেও জানি। আমি জানি বলেই চুপ করে আছি। এনিওয়ে, ওঠ, বাসায় চল। আজকে বাসায় আয়োজন ভালো। গালিব, তুইও চল। মা বারবার বলে দিয়েছে, তুই না গেলে রাগ করবে। যাবো না কেন? খাবার যেখানে আমি সেখানে। এতদিন কি ভুলভাস খেয়েছি বিদেশে, এখন কবজি ডুবিয়ে শুধু দাওয়াত খাবো। হ্যাঁ রে সাগর, শুনেছি ওষা। উষার নাম নিতেই সাগর গরম চোখে তাকায় গালিবের দিকে। তা দেখেই গালিব বলে, না মানে ভাবির হাতে রান্না অনেক মজা, একদিন দাওয়াত দিয়ে খাওয়া শালা। সুন্দরী বউ পেলি, আর রাঁধুনিও খুব ভালো। তোরই তো দিন রে ভাই, কপালে খুলে গেছে। এবার একটা জুনিয়র সাগর পয়দা করে ফেল, তাহলে পারফেক্ট হবে। নেহাল শব্দ করেই হেসে ওঠে। সাগরের পিঠে একটা চাপড়ও দিয়ে দেয়। গালিব, তোর ভাগ্য ভালো যে এখনও তুই ঠিক আছিস। কেমনে ভাই, কেমনে সাহস পাস ওর সামনে এসবের ফাজলামি করার, এসব বলার? গালিব ব্রণ কেয়ার ভাব নিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, হেই, এই লন্ডন ফিরে দামড়া ছাগলকে আমার ভয় পেতে হবে? তুইও না নেহাল? ওর ভাগ্য ভালো যে আমি এখন ওর বউকে তুলে নিয়ে যাইনি। এই বেড়ার মেয়েদের মতো রং তামাশা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে। তারপর সাগরের দিকে তাকিয়ে বলে, এই বাল, যা তো যা, গিয়ে ডিভোর্স দে উষাকে। ওর মানুষের অভাব হবে না। খুব অভাব হলে না হয় আমি তোকে হতে হতে না হয় বাবা থেকে মামা ডাক শুনিয়ে দেব। নেহাল পাশ থেকে বলে, কিন্তু তুই তো মানুষ না রে গালিব। গালিব নেহালের সামনে এসে দাঁড়ায়। তারপর চওড়া গলায় বলে, মানুষ না মানে কি আবার? তাও তোর ভাইয়ের থেকে ভালো আছি। সাগরের ধৈর্য আর দিল না। ঝট করে উঠে পাশ থেকে একটা চেয়ার উঠিয়ে হাতে নেয়। গালিব সাগরের উল্টো দিকে দাঁড়ানো থাকায় আর পিছনে সাগরকে দেখতে পারে না। তা দেখেই নেহাল বলে, মামা ডাক শোনার প্রসেস শুরু করার আগ পর্যন্ত তোকে বেঁচে তো থাকতে হবে। আগে বেঁচে তো দেখা, আমার বোনকে নিজ হাতে তোর হাতে তুলে দিব। নেহালের কথা শুনে তড়িৎ বেগে পেছনে তাকায় গালিব। সাগরকে হাতে চেয়ার নিয়ে আসতে দেখে ভো দৌড় দেয় গালিব। গালিবের দৌড় দেওয়া দেখে নেহাল হাসতে থাকে। পরে সাগরকে নেহালের দিকে এগিয়ে আসতে দেখে নেহাল জুতা রেখেই উঠে দৌড়ায়। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আসিস কেন? সাগর কিছু না বলে হাত বাড়ায় নেহালের কলার ধরার জন্য। নেহাল সেই সুযোগ না দিয়েই দৌড় দেয়। ওদের দৌড় দেখে সাগর রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, শালা, এখন পালাচ্ছিস কেন? আয়, আমাকে না তোর মামা ডাক শোনানোর স্বাদ জেগেছে? শালা ভিতর ডিম, এই কলিজা নিয়ে আমার বউকে লাইন মারিস? ভেবেছিলাম ধরে তোদের কলিজা মেপে দেখব কত বড়, কিন্তু এখন আর তার প্রয়োজন হবে না। কথাগুলো বলেই সাগর থম মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ।
তারপর মাথা চুলকে ধূপ করে বসে পড়ে চেয়ারে, ঠোঁটে তার বাঁকা হাসি। বাগানের গেট পেরিয়ে বাইরে এসে হাঁপাতে থাকে গালিব আর নেহাল। নেহাল হাঁপাতে হাঁপাতে বলে, কিরে, তুই দেখি জুতা নিয়ে দৌড় দিয়েছিস। গালিব নেহালের পায়ের দিকে তাকিয়ে বলে, তো তুই যে জুতা রেখে খালি পায়ে দৌড় দিবি এটা বলবি না আমাকে? নেহাল রাগে ধূপ করে কিল বসায় গালিবের পিঠে। শালা বলো, দৌড় দিলে জুতা খুলে দিতে হবে, এটাও তোকে আমার শিখিয়ে দিতে হবে? গালিব মাথা চুলকে বলে, তো শিখাইবি না? সব শেখাতে পারলে এটাও শিখাবি, সমস্যা কি? বাসরাতে তাহলে আমাকে নিয়ে নিস তোর সাথে, কিভাবে বাসর করতে হয় সেটাও না হয় প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব, কি বলিস? তারপর গালিবের দিকে তাকিয়ে চোখ মারে। গালিব লজ্জা পাওয়ার মতো মুখের ভান করে বলে, ছি, কি যে বলিস! এটা তোর শিখিয়ে দিতে হবে না, এটা আমি তোর থেকে ভালো জানি এবং পারি। নেহাল সন্দিহান দৃষ্টিতে তাকায় গালিবের দিকে, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। নেহালের অদ্ভুত দৃষ্টি দেখে গালিব বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি কার সাথে আর কয়বার বাসর করেছিস যে সব জানিস আবার পারিসও। গালিব অপ্রস্তুত হয়, শার্টের কলার ঠিক করতে করতে বলে, ছি ছি, নাউজুবিল্লাহ মিন জালেক, আস্তাগফিরুল্লাহ, আমি একেবারে ভার্জিন ছেলে। আমার মতো সাদাসিধা আর ভদ্র ছেলে তুই অত্র এলাকায় দুইটা পাবি না। হ্যাঁ, তা তো জানিসই। আরিশা, তুই কি অ্যাসাইনমেন্ট করেছিস? আরিশা সাদাফের কথা শুনে অবাক হয়। কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছে? ব্রুকুসকে জিজ্ঞেস করে, কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছিস সাদু? সাদাফ চোখে ইশারা করে কিছু একটা বুঝালো আরিশাকে। সাদাফের ইশারা বুঝতে পেরে আরিশা অগ্নিদৃষ্টিতে তাকায় তার গুণধর ভাইয়ের দিকে। মেয়ে আছে তাই তো তার এইসব ভাবসাব, এটা বুঝতে আর বেগ পেতে হলো না। রাফিদ সামন থেকে চলে যেতেই সাদাফ আরিশার পাশে বসে পড়ে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কিরে, ফুপির বান্ধবীর মেয়ে কোথায়? আরিশা কুনুই দিয়ে সাদাফের পেটে ঘুঁতা দিয়ে বলে, এসব লুচ্চামি ছেড়ে ভালো হ, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছস? তোরে অনেক ছাড় দিছি, এখন আর এসব চলবে না। আমি আরব ভাইরে সব বলবো। আর শুন, এই মেয়ে পর্দা মেনটেন করে, ইসলামিক মাইন্ডেড, তোর মতো ছেলের সামনে সে কখনোই আসবে না। সাদাফ কিছুটা ভাব নিয়ে বলে, আইসে আমার এই মেয়ে কানাডা থাকে, সেখান থেকে আর কতটাই এইসব মেনটেন করে বোঝাই যায়। দেশে এসে হুজুর সাজবে, সেইখানে গিয়ে আবার দেখবি ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াবে। আরিশার মেজাজটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। না জেনে বুঝে একটা মেয়ে সম্পর্কে এত খারাপ মন্তব্য কি করে করতে পারে? তার কোনো ভাই বোনই তো এমন না, এই ছেলে এমন হলো কি করে? রাগ কন্ট্রোল করতে না পেরে আরিশা সাদাফের চুল মুঠি করে ধরে। শয়তান, সবাইকে কি নিজের মতো চরিত্রহীন মনে করছিস? সবাই কি তোর মতো নাকি, যে উপরে এক আর ভিতরে আরেক? এই মেয়ের সম্পর্কে কি জানিস তুই? ওর পরিবার নিয়ে তোর কোনো ধারণা নেই। না জেনে বুঝে একটা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে হয় না। এই মেয়ে যতটা ইসলাম মেনে চলে, তুই তো তার হাফও মেনে চলিস না। ছায়রা দে মা, আমার মাথার চামড়া উঠে আসবে। বোন ছায় আমারে, যত সব ফাউল পোলাফান। নাইলার কান্না শুনে আরিশার হুঁশ ফিরে। উষার কলেজে নাইলাকে ঘুমিয়ে গেছে এটা সে ভুলেই গিয়েছিল। সাদাবকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় বেডের কাছে যাবে বলে, সোফা ছেড়ে উঠতেই দেখে উষাও ঘুমিয়ে পড়েছে। নাইলার গলা ভাঙা কান্না শুনেও সেই ঘুম কাটে না। আরিশা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা রাতে নিশ্চিন্তে একটু ঘুমাতেও পারে না, সারা রাত কেমন ছটফট করে, একটু পরপর কেমন কেঁপে ওঠে। আরিশা আস্তে করে উষার থেকে নাইলাকে নিয়ে নেয়। মোটুর বাচ্চা চল, খাবো, খিদে পেয়েছে। বেডি তো আর দেখতে পারলাম না, খাবার খেয়ে পেট ভরি। আরিশা দাঁতে দাঁত চেপে বলে, তোকে ভাত কেন, গরুর গোবরও খেতে দিব না আমি। তুই আমাকে না খেতে দেওয়ার কে? তো এই 2 দিন পরে লাথি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। সাদাফ, তোমাকে সেমাই দেই? সাদাব লাজুক মুখ করে বলে, এখন না ভাবি, একটু পরে দিও। আবার চোখ আর হাত দ্বারা ইশারা করে বুঝায় শ্যামাই দিতে। সামনে ফুপুর বান্ধবীর হাজব্যান্ড, তাই তো কিছু বলতেও পারছে না বেচারা, সভ্য বাচ্চাটার মতো বসে আছে। তুবা সবাইকে পিরিচে শ্যামাই দিয়েছে, এক্সট্রা বাটি ট্রেতে রাখা আছে, তাই শুধু শ্যামাইয়ের পুরো বাটিটাই হাতে করে নিয়ে আসে। যেহেতু নাবিলা ভুইয়ার বান্ধবীর হাজব্যান্ড ওয়াশরুমে গেছে, তুবা বাটি নিয়ে আসতেই আরিশা বলে,
শিয়ালের হাতে মুরগি দিচ্ছ ভাবি, হ্যাঁ, কপালে জুটে কিনা দেখো। উষা মিষ্টি খেতে খেতে বলে, আমার ভাইকে একদম কিছু বলবে না, শুধু শ্যামাই খেতে চেয়েছে, আর তো কিছু না। আমার ভাইটা না হয় মিষ্টিটাই একটু পছন্দ করে, সে শ্যামাই চেয়েছে, তোমাকে তো আর চাইনি আপু। সাদাব খুসখুস করে কাশি দিয়ে ওঠে। এসব কি বলছে তার বোন? আরিশা ভ্রুকুচকে তাকায় সাদাব আর উষার দিকে। কি বললি তুই? আমাকে চাইনি মানে? উষা থতমত খেয়ে যায়। এদিকে তুবা শ্যামাইয়ের বাটি নিয়ে সাদাবের সামনে দাঁড়াতেই সে খপ করে বাটিটা নিজের হাতে নিয়ে নেয়। বাটি হাতে নিতেই জামিল সাহেব ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সাদাব তো ওদের সামনে যথেষ্ট ভদ্রভাবে থাকার চেষ্টা করছে, তাই শ্যামাইয়ের বাটি হাতে নিয়েই বলে, ধুর ভাবি, তোমাকে বললাম যে সেমাই পরে খাবো, এখন খেতে পারবো না। বুঝোই তো, সুগার হেলথের জন্য অনেক ক্ষতিকর। তুবা সহ এখানে উপস্থিত সবাই তাজ্জব বনে গেল। সাদাব এসব কথা বলছে? আরিশা উষার উপর ঢলে পড়ে যাওয়ার ভান করে বলে, হাই আল্লাহ, আমাকে এই দিনও দেখতে হলো। তুবা নাক ফুলিয়ে বলে, তুমি তো আমাকে উষা তুবাকে চোখে ইশারা করলো পিছনে তাকাতে। জামিল সাহেবকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে যা বুঝার বুঝে গেলেন। ইয়ামানি, তুমি ঠিক বলেছ, সাগর আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর, এই জন্য এমন পদক্ষেপ নেওয়াটা আমাদের খুব পছন্দ হয়েছে। সাদাব যেন এই সুযোগটাই খুঁজছিল। এই তো ভদ্রলোকের সাথে কথা বলার একটা সুযোগ পেল। জি জি আঙ্কেল, আমি একদমই মিষ্টিই খাই না। রাফিদ শুষ্ক কাশি দিয়ে উঠল। ভাবি, আমি নেহাল, ভাইয়ার রুমে যাচ্ছি নাইলাকে নিয়ে। হ্যাঁ যাও। রাফিদ উঠে যেতেই সাদাব ও শ্যামাইয়ের বাটি হাতে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, ভাবিকে বললাম যে মিষ্টি খাই না, তাও দিলে। তুমি যে কি করো না, তুমি থাকো, আমি বাটিটাই রেখে আসি। জামিল সাহেব কিছু না বুঝলেও বাকিরা সব কিছুই বুঝেছে। রাত 10টার দিকে সাগর ফুপুর বাসায় এসেছে। ডিনার মেহমানদের সাথেই করেছে। 11টার দিকে ওনারা চলে গেছে। এখন মাইন্ড রিফ্রেশের জন্য সাগর ছাদে আছে। একটু পরেই তারা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিবে। সাগরের সাথে নেহালও ছিল ছাদে। 5 মিনিট হবে নিচে গিয়েছে। আরিশা আপু, আমি তোমার থেকে ওই লাল রঙের পর্তুলিকা ফুলের ডাল কিন্তু নিয়ে যাব এবার। নিয়ে যা, আমি তো আর বারণ করিনি। একা একা ছাদে যাব কিভাবে? ভয় করে, তুমি চলো না সাথে। নেহাল ভাইয়া ছাদে আছে, যা তুই, কিছু হবে না। নেহাল ভাইয়ার সাথে যদি সাগর ভাইও থাকে তখন? আরিশা বিরক্তিমাখা দৃষ্টিতে তাকায় উষার দিকে। চোখ মুখ কুঁচকে বলে, ভাইয়াকে দেখছি নাইলাকে কোলে নিয়ে বসে আছে ভাবির রুমে, আর রুমে আসার সময় দেখছি নেহাল ভাইয়া ছাদে যাচ্ছে। নাইলাকে কোলে নিয়ে বসেছিল তখন? 10-15 মিনিট আগে। আর নেহাল ভাইকে কখন যেতে দেখলে? এই তো রুমে ঢুকার আগে। তার মানে সাগর ভাই ছাদে নেই? উফ উশি, বলো না বলো না। না নেই, তোর সাগর ভাই নেই ছাদে। বাল, জামাইকে ভাইটাকে শালি বেদ্য। আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার, আবার কুয়াশাও পড়েছে মারাত্মক লেভেলের। লাইটের আলো বেশি দূর অবধি পৌঁছাচ্ছে না। উষার ভয় করছে এমন অন্ধকারে সামনে আগাতে। তার উপর পুরো ছাদ খালি, নেহালের টিকিটাও দেখা যাচ্ছে না। অন্ধকার, ভূতপ্রেত এসবে উষার প্রচণ্ড ভয়। তাই গলা ছেড়ে ডেকে ওঠে, ভাইয়া, নেহাল ভাইয়া, ওই নেহাল ভাইয়া, তুমি ছাদে আছো? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। ভয়ে উষা জড়সড় হয়ে আছে। এখন যে নিচে চলে যাবে এই সাহসটাও তার হচ্ছে না। তাই শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও ডাকে, নেহাল ভাইয়া, তুমি ছাদে নেই? আপু যে বলল তুমি ছাদে এসেছো, তোমাকে দেখেছে ছাদে আসতে, আর দরজাও তো খোলা। এই নেহাল ভাইয়া, কই তুমি? আবার চুপ করে দাঁড়ায় উষা। এবার সত্যি ভয় লাগছে তার। উষা ছাদের দরজা পেরিয়ে খুব বেশি সামনে আগায়নি। সামনের দিকে বাতি থাকায় সামনের দিকে হালকা হালকা দেখা যায়। হাত উঠিয়ে ঘাড়ের উপরে পড়ে থাকা চুল বাঁধতে চাইল উষা, কিন্তু পারল না। তার আগেই কেউ একজন উষার ডান হাতের কবজি মুষ্টিবদ্ধ করে ধরে ফেলে। ভয়ে আতঙ্কে উষার সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, কেঁপে ওঠে সারা সর্বাঙ্গ। ভূতের ভয়টা এবার ঝেঁকে বসেছে মনে। উষা নিজের চোখে দেখেছে ছাদে কেউ ছিল না, তাহলে হাত ধরল কে? ভূত। উষার জ্ঞান হারানোর উপক্রম। দ্রুত আয়াতুল কুরসি পড়তে চাইল,
কিন্তু মুখে আসলো না। এর মধ্যেই হাতে টান পড়ায় পিছনে ঘুরতে হয় এবং সে চাইল খুব জোরে চিৎকার দিতে, কিন্তু তার আগেই আগন্তুকটি তার মুখ চেপে ধরে। উষা চোখ বন্ধ করে শুধু মুখ দিয়ে শব্দ করছে। স্টপ, এভাবে করার কি আছে? ইঁদুরের কলিজা নিয়ে এত রাতে ছাদে এসেছিস? ধুর, ইঁদুরের কলিজার সাথে তুলনা করলেও তো ভুল হবে। ইঁদুর বেটা রাগ করবে, বলবে তোমার পার্টনারের কলিজা থেকেও আমার কলিজা বড়। পুরুষ মানুষের অতি পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই পিটপিট করে চোখ খুলল উষা। সামনে কাঙ্ক্ষিত পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ধুকপুকানিটা বেড়ে গেল 1000 গুণ। হার্টবিটটা বাহিরে বেরিয়ে গেলেই বুঝি শান্ত হবে। যে পুরুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে চায় মন, সেই পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শ উষার হৃদয়ের ঢেউ তুলে দিয়েছে। সমুদ্রের স্রোতের মতো বাধাহীন, তালমাতাল হয়ে উঠছে মন, নিজেকে বেসামাল ঠেকছে। সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটার থেকে চোখ ফেরাতে ইচ্ছা করছে না তার। এক পলকে তাকিয়ে থাকলো। গাঢ় কালো মণিওয়ালা গভীর চোখ দুটোতে হারিয়ে যেতে ইচ্ছা করছে। চোখ থেকে দৃষ্টি সরিয়ে নজর স্থির করলো সাগরের ডান হাতের উপরে, যে হাত চেপে ধরে আছে উষার নরম উষ্ণ ঠোঁট। উষার অন্তর কেঁপে উঠল। ঠিক কতদিন পর, দিন নয় কত বছর পরে তার ভালোবাসার পুরুষ তাকে স্পর্শ করেছে। উষার চোখের জল চিকচিক করছে। মনের ভিতরে তৈরি হওয়া ভূতের ভয় কোথায় গায়েব হয়ে গেল। মনে একরাশ শীতলতা, ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা অনুভব করল উষা। খুব ইচ্ছা করছে সাগর ভাইয়ের গাল ছুঁয়ে দিতে। পাষাণ মানবের শক্তপোক্ত বুকে মাথা গুঁজে হাজারো অভিযোগ করতে ইচ্ছা করছে। যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য হৃদয় ব্যাকুল হয়ে আছে, সেই মানুষটা একটু কাছে আসতেই কেমন সুখ সুখ যন্ত্রণা অনুভব করছে উষা। উষার চোখের দিকে দৃষ্টি স্থির রেখেই হাত সরিয়ে নিল সাগর। দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব আছে। সাগর নিজেকে আরও একটুখানি পিছিয়ে নিয়ে সেই দূরত্বটা আরও বাড়িয়ে দিল। উষার খুব ইচ্ছা করলো বলতে, ছাড়লেন কেন সাগর ভাই? আর একটু ধরুন না। ভালোবেসে আমাকে আপনার ওই শক্ত পাষাণ বুকটাতে মাথা রাখার অধিকার দিন না। আপনার প্রণয়ের প্রণয়ী করে দিন না। কিন্তু মুখে বলতে পারল না কিছুই। মনের ব্যাকুলতা মনেই রয়ে গেল। সাগর এবার উষাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। উষার ভিতরে চলতে থাকা ঝড়ের আভাস সে বাইরে থেকে না পেলেও আন্দাজ করতে পেরেছে কিছু একটা। মেয়েটা তাকে কতটা ভালোবাসে সে খুব ভালো করেই জানে। সাগর থমথমে কণ্ঠে বলে, এত রাতে ছাদে এসেছিস কেন? উষার ঘোর কাটল না। এক দৃষ্টিতেই তাকিয়ে আছে ব্ল্যাক জিন্স আর ডার্ক রেড কালারের টি শার্ট পরিহিত সুদর্শন পুরুষের দিকে। গাল ভর্তি চাপদারি, ডার্ক পিঙ্ক ঠোঁটজোড়া কেমন মোহনীয় ঠেকছে উষার কাছে। একটু ছুঁয়ে দিতে পারলে হয়তো মনের নিষিদ্ধ অনুভূতিটা একটু দমে যেত। গভীর চোখ দুটোর উপরে থাকা কালো ঘন মোটা ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে তারই দিকে। মুখে কেমন একটা বিরক্তির ছাপ। সাগরের থুতনিতে থাকা নীলরঙা তিলটা দেখে না কতদিন। সাগর দেশ ছাড়ার সময়ে মুখে চাপদারি ছিল না। 25 বছর বয়সী সুদর্শন পুরুষটা সামনে দাঁড়াতেই তার ভিতরে প্রচণ্ড ঝড় শুরু হয়। দম বন্ধ হয়ে আসে। সাগর বিরক্ত হলো। কপালে ভাঁজ আরও গাঢ় হলো। তপ্ত শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা কি তোর? কথা কি কানে যাচ্ছে না? চোখ দিয়েই তো মনে হচ্ছে আমাকে ধর্ষণ করে দিচ্ছিস। উষা হকচকিয়ে উঠল। ভাবতে লাগলো, নির্লজ্জের মতো এই পুরুষের দিকে তাকিয়েছিলাম আমি। আয় হায়, এই ব্যাডার তো ভাব আরও 10 গুণ বেড়ে যাবে। তারপর ঝট করে মনে করার চেষ্টা করলো, এইমাত্র কি বলল সাগর ভাই? তাকে চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছে মানে? উষা গরম চোখে তাকালো সাগরের দিকে। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, কি বললেন আপনি? চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছি মানে? সাগর কপালের ভাঁজ স্থির রেখেই অবাক দৃষ্টিতে তাকালো উষার দিকে। তো কি বলবো? যেভাবে তাকিয়েছিলি যে কেউ দেখলে তাই ভাববে। ছে, আইসে আমার হিরো আলম রে। বলেই মুখ বাঁকালো উষা। নিজেকে খুব হ্যান্ডসাম ভাবেন, যে না আমার চেহারা গো, দেখতে তো এই হিরো আলমের মতোই। সাগরের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে কিরমির করতে করতে বলল, থাপড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। নিজেকে দেখেছিস আয়নায়? দেখতে তো শাক। দেখেছি, কোনো বলিউড হিরোইন থেকে কম নই আমি। মানুষ আমার। থাক আর বললাম না।
সাগরের রাগ কমার পরিবর্তে আরও বেড়ে গেল। উষার আরও একটু সামনে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সৌন্দর্যের আর কি বর্ণনা দিব বল? দেখতে হিরো আলমের মতো বলেই সেই ছোট থেকেই আমার পিছে ঘুরঘুর করছিস, সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছিস। তারপর সরে এসে হাত ছাড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, আমি যখন দেখতে হিরো আলমের মতোই আর তুই বলিউড হিরোইনদের মতো, তোর পাশে তো আমাকে কিছুতেই মানাবে না। ডিভোর্সটা গ্রহণ করে নে, মুক্তি দিয়ে দে আমাকে, তুইও মুক্ত পাখির মতো উঠতে থাক। উষার মনে উঠতে থাকা প্রজাপতিটা কোথায় পালালো? ব্যতীত হলো হৃদয়। আহত দৃষ্টিতে চোখ তুলে তাকালো সাগরের দিকে, করুণ স্বরে বলল, সাগর ভাই, আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না। মানুষ সৃষ্টির 50 বছর পূর্বেই নাকি কার সাথে কার বিয়ে হবে এটা নির্ধারণ করে রাখা হয়েছে। ক্লাস 7-এ থাকাকালীন সময়টাতে আমি নিতান্তই একটা বাচ্চা। তখন আমাকে যে যা শেখাবে আমি তাই শিখব, যে যা করতে বলবে তাই করব। বিশেষ করে বড়দের যা করতে দেখব তাই ঠিক মনে হবে। সেদিন চাচি আম্মা চাচ্চুকে চুমু দেওয়ার সময় আমি দেখে ফেলি। পরে চাচি আম্মাকে জিজ্ঞেস করলে বলেন, স্বামী ছাড়া কারোর কাছে যাওয়া যায় না, প্রাপ্তবয়স্ক কাউকে চুমুও খাওয়া যায় না। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি কি আমার জামাইকে চুমু খেতে পারবো? চাচি আম্মা বলেছিল আমিও পারবো চুমু খেতে। আমি তো তখন বুঝতাম না, আপনাকে জামাই বলতাম, তাই তো গালে চুমু দিয়েছিলাম। আপনিও কি আমাকে ছেড়ে দিয়েছিলেন? আপনিও তো আমাকে কত কথা শোনালেন, কত বাজে বাজে কথা বলেছেন। সেদিনের পরে আমি কখনো আপনার আশেপাশে গিয়েছি? যাইনি। অথচ আপনি পারতেন সেদিন আমাকে সুন্দর করে বুঝিয়ে বলতে। আমি না হয় ছোট ছিলাম তাই বুঝিনি, আপনি তো বড় ছিলেন। সাগর নিশ্চুপ। সে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। উষা যা বলেছে সত্যি বলেছে। এমন কথার বিপরীতে কি বলতে হয় সাগরের জানা নেই। উষা কতক্ষণ সাগরের মুখের দিকে তাকিয়ে ফের বলতে লাগলো, আল্লাহর ইচ্ছায় বিয়েটা হয়েছে, পবিত্র একটা বন্ধনে আবদ্ধ আছি আমরা, যদিও আপনি সেটা মানেন না। এই বিয়ে যদি ভাঙে আল্লাহর নির্দেশেই ভাঙবে। আমি নিজে থেকে কখনোই এমন ভুল সিদ্ধান্তের দিকে আগাবো না। আপনি আমার মায়ের জন্য আমাকে জাজ করতেছেন, করেন, সমস্যা নেই। মানুষ দাঁত থাকতে কখনো দাঁতের মর্যাদা দেয় না। মানুষ ভুল করার পরেও সেই ভুল শুধরে একবার না কয়েকবার সুযোগ দেয়, আর আপনি তো আমাকে কোনো সুযোগই দিচ্ছেন না। উষা চোখের জল মুছতে মুছতে কথাগুলো বলল। প্রথম দিকে নিজেকে শক্ত রাখতে পারলেও পরে আর পারেনি। গলাটা ধরে এসেছে। ধরা গলায় আবারও বলল, আমাকে কোনো সুযোগ না দিয়েও আপনি যদি চান আমাকে ডিভোর্স দিবেন, দিতে পারেন। রোজ রোজ তোকে ডিভোর্স দিব, উষাকে বিয়ে দিয়ে দিব, এসব শুনতে আর ভালো লাগে না। দিয়ে দিবেন ডিভোর্স? এখন আপনাকে সবাই বকলেও কথা শোনালেও একবার ডিভোর্স হয়ে গেলেই আর কেউ কিছু বলবে না। কথাগুলো বলে উষা আর 1 সেকেন্ডও দাঁড়াতে পারল না। সাগর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দেখল ব্ল্যাক ট্রাউজার এবং হাঁটু অবধি হোয়াইট কালারের ফ্লোরাল টপস পরিহিত রমণীর প্রস্থান। কালো দীঘল লম্বা চুলগুলো কোমর ছাড়িয়েছে। হাঁটার গতি অনেক বেশি হওয়ায় চুলগুলো কেমন দুলছে। সাগর বুকের বাঁ পাশে কেমন চিনচিনে ব্যথা অনুভব করল। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পাওয়ায় চমকে তাকালো পিছে। নেহালকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারল সব কিছুই শুনেছে সে। উষা ছাদে আসার 5 থেকে 10 মিনিট আগেই নেহাল আবার ছাদে আসে। নেহালের কানে হেডফোন থাকায় উষার ডাক শুনতে পায়নি। পাশে সাগরের অস্তিত্ব না পেয়েই কান থেকে হেডফোন খুলে ফেলে এবং উষার আর সাগরের কথোপকথন শুনতে পায়। দুজনকে কথা বলতে দেখে সে চুপ থাকে। আমার বোন ঠিক কথাই বলেছে সাগর, কেন নিজে কষ্ট পাচ্ছিস, আমার বোনটাকেও কষ্ট দিচ্ছিস। আমাদের ছেলেদের মধ্যে বিশেষ একটা গুণ আছে, আমরা কোনো মেয়ের চালচলন এবং শরীরের অঙ্গভঙ্গির কথা বলার ধরন দেখে বলে দিতে পারি মেয়েটার চরিত্র কেমন, মেয়েটা কেমন। আর তুই তো ওকে ছোট থেকে চিনিস, এই 5 বছর না হয় দূরে ছিলি। তোর কি মনে হয় উষা তার মায়ের মতো, বা ওর চরিত্র খারাপ? সাগর রাগী দৃষ্টিতে তাকালো নেহালের দিকে। এসব কিছু না, উষা খুবই ভদ্র একটা মেয়ে। আজকের যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। একটা মানুষ সবসময় একরকম থাকে না। আমার ভয় ওর সৌন্দর্য নিয়ে। মেয়েরা বরাবরই নিজেদের প্রশংসা শুনতেই ভালোবাসে। আমার সাথে থাকতে থাকতে ওর একঘেয়েমি চলে আসতেও পারে। ওর মায়ের মতো ও নিজে যে আমাকে ধোঁকা দিবে না তার কি গ্যারান্টি আছে? মায়ের মেয়ে।
এত আগাম কথা বলতে নেই। এরকম কিছু হবে সেটা তুই বা জানিস কি করে? একটা সুযোগ না দিয়ে এমন বলতে পারিস না। আমি চাইলেই তাকে আপন করে নিতে পারি, কিন্তু আমি এগোতে পারি না, আর আমি আগাতে চাইও না। আমাদের সম্পর্কের শেষ পরিণতি ডিভোর্স। উষা বোরকা পরে বসে আছে। রাফিদ নিচে নামলেই চলে যাবে। আপাতত সাগরের সামনে যেতে ইচ্ছা করছে না তার। নাবিলা ভুইয়া এসে বসলেন উষার পাশে। উষার মুখে মাছ থাকায় উষার মনোভাব বুঝতে পারলেন না, কিন্তু চোখ দেখে ঠিকই আন্দাজ করে নিয়েছে কিছু একটা হয়েছে। উষা উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, আমি গ্যারেজে চলে যাচ্ছি, তুমি ভাইজানকে পাঠিয়ে দিও। নাবিলা ভুইয়া পিছু ডাকলেন না। উষাও আর কিছু ভাবল না, লিফট দিয়ে নিচে নেমে গেল। নাবিলা ভুইয়া দৌড়ে গেলেন সাগরের কাছে। উষা তো নিচে চলে গেছে, আর রাফিদ তো আরিশাকে নিয়ে চলে গেছে, সাফা তো তার সাইকেল নিয়ে চলে গেছে। উষা তো আর এসব জানে না, ও তো ভেবেছে রাফিদ ওকে নিয়ে যাবে। তুই বাবা যা, নিচে যা, ওকে সাথে করে নিয়ে যা। সাগর অবাক হলো, ফুপুর দিকে তাকিয়ে থমথমে মুখে বলল, রাফিদ চলে গেছে মানে? মাত্র দুজন কিভাবে গাড়ি নিয়ে চলে যেতে পারে? ও জানে না উষা আছে, ওকে নিয়ে যাবে না? নাবিলা ভুইয়া গম্ভীর কণ্ঠে বললেন, রাফিদ ভেবেছে সাদাব বাইক এনেছে, তাই তো চলে গেছে। সাগরের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। চিন্তিত ভঙ্গিতেই বলল, আচ্ছা আমি তাহলে যাচ্ছি, আর তুমি বাসায় এসো কেমন? তারপর নেহালের সাথে কোলাকুলি করে বলল, যাচ্ছি, কাল দেখা হবে, আল্লাহ হাফেজ। আপনি এখানে কেন? ভাইজান কোথায়? ওরা চলে গেছে। যেতে হলে আমার সাথে আমার বাইকে বসেই যেতে হবে। কথা না বাড়িয়ে ঝটপট উঠে পড়ো। উষা চুপচাপ দাঁড়িয়ে আছে। মন খুব করে চাচ্ছে সাগর ভাইয়ের সাথে যেতে, কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য মন চাচ্ছে না। উষাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাগর আবারও বলল, থাকবি নাকি উঠবি? আরিশা আমাদের বাসায় গেছে, এখন তুই বুঝিস? উষা মাথা তুলে তাকালো সাগরের দিকে। কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে বসলো সাগরের বাইকে। সাগর গ্লাসে তাকিয়ে দেখল উষা কেমন আর চোখে তাকিয়ে আছে ওর দিকে। তা দেখেই বাঁকা হাসলো সাগর। ধরে বস, না হলে পড়ে যাবে। উষা ধরলও না, কিছু বললও না। সাগর বাইক স্টার্ট দিল। সাগর ফুল স্পিডে বাইক ছাড়ল। রাত 12টা ওভার হওয়ায় রাস্তাটা একটু না অনেকটাই ফাঁকা। সাগর ইচ্ছা করেই ব্রেক কষল। হঠাৎ করে ব্রেক কষাতেই উষা হুমড়ি খেয়ে পড়ল সাগরের উপরে। উষা হকচকিয়ে উঠল, সাগরের উপর মাথা রেখে জড়িয়ে ধরল। লজ্জায় মরে যাওয়া অবস্থা তার। সাগর এমনটা করেছিল উষাকে জব্দ করতে, কিন্তু শেষে নিজেই জব্দ হয়ে যাবে ভাবেনি। নারী দেহের ছোঁয়া শরীরে অনুভব হতেই কেমন কেঁপে উঠল সাগর। উষাও সাগরের কাঁপুনি অনুভব করতে পারল। একে তো নিজের বিয়ে করা বৈধ নারী, যার সাথে তার সব ধরনের সম্পর্ক জায়েজ। অনাকাঙ্ক্ষিতভাবে নারী দেহের স্পর্শকাতর স্থানের ছোঁয়া পেতেই মস্তিষ্ক কেমন নিষ্প্রাণ হয়ে গেল। কাঁধে উষার উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়তেই মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। এই 25 বছরের জীবনে এই প্রথম কোনো নারীর এতটা কাছে আসা, তাও আবার এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ। সাগরকে বেসামাল করে তুলল। বিয়ের পরে এই প্রথম এমন স্পর্শ অনুভব করল সে। হাজার হোক পুরুষ মানুষ তো। মনে নিষিদ্ধ অনুভূতিরা জেগে উঠতে শুরু করলো। একটা সময় উষাকে বোনের চোখে দেখলেও বিয়ের পরে আর সম্ভব হয়নি ওকে বোনের চোখে দেখার। সাগর ঢোক গিলল, বাইকের স্পিড কমিয়ে দিল। এই তীব্র শীতেও সে ঘেমে যাচ্ছে। উষার নিজেরও কেমন হাঁসফাঁস লাগছে, লজ্জা লাগছে এভাবে বসে থাকতে। সাগরের পিঠের সাথে নিজের শরীরের ছোঁয়া পেতেই যেন লজ্জাটা আরও বেড়ে গেল। ঝট করেই সাগরকে ছেড়ে দিল। কিছুটা দূরত্ব রেখে শুধু কাঁধে হাত রেখে বসল। সাগরের দেহে যেন প্রাণ ফিরে এলো। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। বাইকের গতি কমিয়ে দিল, নয়তো নির্ঘাত একটা অঘটন ঘটবে। বাসার সামনে এসে বাইক থামাতেই উষা বাইক থেকে নেমে দাঁড়ালো। বাসায় ঢোকার জন্য কয়েক কদম যেতেই সাগর পিছু ডাকল। পড়ালেখায় মনোযোগ দে, ভালো একটা রেজাল্ট কর, পাবলিকে চান্স পেতে হবে। বাবা চাচ্চু তোকে নিয়ে খুব আশাবাদী। আমি কি করলাম বা কি বললাম এসব ভাবার দরকার নেই। নিজের ক্যারিয়ার নিয়ে ভাব।
উল্টাপাল্টা কিছু ভাববি না। তোর এক্সামের আগে কিছুই হবে না, হোক সেটা ভালো বা মন্দ, যেটাই হোক পরেই হবে। আর আমাকে নিয়ে ভাবিস না। সাগরের কণ্ঠস্বর স্বাভাবিকভাবে যেমন গম্ভীর শোনায়, এখন তার থেকেও আরও গম্ভীর ঠেকল উষার কাছে। উষাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাইক স্টার্ট দিয়ে গ্যারেজের দিকে গেল সাগর। উষা হতবম্বের মতো তাকিয়ে রইল সাগরের গমনের পথে। সময় কারো জন্য থেমে থাকে না, নদীর স্রোতের মতো সময় বহমান। এরই মধ্যে কেটে গেল আরও 4 দিন। সেদিনের পরে উষার সাথে আর সাগরের দেখা হয়নি। উষাও ইচ্ছা করেই সাগরের সামনে যায়নি। কি দরকার নিজের মনে উথাল পাথাল ঢেউ তোলার? তারপরেও সেদিন যে লজ্জাটা পেয়েছে, সাগরের অবস্থা কিছুটা হলেও সে আন্দাজ করতে পেরেছে। আরিশা আর চাচি আম্মা তাকে এটাই বলেছে। আপাতত উষা আর তার সাঙ্গপাঙ্গ নিয়ে নিউ মার্কেটে ঘোরাঘুরি করছে। আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে। নতুন বছর উপলক্ষেই বান্ধবীরা মিলে কেনাকাটা করতে এসেছে। বাসায় কেউ জানে না। দূর থেকেই নাফিজ উষাকে দেখে সাগরকে সেদিকে ইশারা করে বলল, ভাই ওইটা ভাবি না, উষা ভাবি। সাগর নাফিজের ইশারা লক্ষ্য করে সেদিকে তাকালো। উষাকে দেখে সাগরের কপালে ভাঁজ পড়ল। কলেজ রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছে। নেহাল উষাকে দেখে ওর দিকে এগিয়ে গেল।